নমস্কার, সাফ কথা আমি আপনাদের সঙ্গে রূপা। আজকের যে বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করছে একটি বিষয়, সেটি হচ্ছে শ্রীভূমির কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়াকে নিয়ে। এবং এই মুহূর্তে একাধিক প্রশ্ন উঠছে, জনগণ মন বা বন্দে মাতরম কেন গাইলেন না কংগ্রেসের নেতারা, এই ধরনের প্রশ্ন উঠছে। পাশাপাশি এই প্রশ্নগুলো ওঠার সময় আজব যুক্তি দিয়ে জেলা কংগ্রেসকে একেবারে উস্কানি গৌরব গগৈ। রবীন্দ্রনাথকে অপমান করেও কোনো অনুশোচনা নেই কংগ্রেস সাংসদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সে জায়গায় দাঁড়িয়ে আরো প্রশ্ন যেগুলো উদ্রেক করছে সেগুলো হচ্ছে যে পাকিস্তানের পর বাংলাদেশ প্রেম গৌরবের। শ্রীভূমির কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে দায়ের হবে রাষ্ট্রদ্রোহের মামলা, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথের দেওয়া শ্রীভূমির নামে কেন আপত্তি কংগ্রেসের? একাধিক প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে আরো একটি প্রশ্ন, কেনই বা বারবার করিমগঞ্জ নামোচ্চারণ কংগ্রেসী নেতাদের, কেন শ্রীভূমির নামকে এখনো পর্যন্ত গ্রহণ করতে পারেনি কংগ্রেসীরা? একাধিক প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। শাসক বিরোধী দলের নেতা নেত্রীরা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আমি প্রথমে পরিচয় করিয়ে দিব, বিজেপি নেত্রী রয়েছেন মিতা নাথ বড় আমাদের সঙ্গে স্টুডিওতে, এবং পাশাপাশি ভার্চুয়ালি রয়েছেন জেলা কংগ্রেস অর্থাৎ শ্রীভূমি জেলা কংগ্রেসের মিডিয়া ইনচার্জ শাহাদাত আহমেদ চৌধুরী। আপনাকেও স্বাগত জানাচ্ছেন নিউজ লাইভ বাংলার আজকের সাফ কথা। এবং সঙ্গে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী মধুমিতা চক্রবর্তী দিদি। মধুমিতা দিকেও স্বাগত জানাচ্ছি। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে নিউজ লাইভ বাংলার সাফ কথার এই বিশেষ আলোচনায়। আমি প্রথমে শাহাদাত বাবুর কাছে চলে যাব। শাহাদাত বাবু, এই যে আপনাদের এই সভা ছিল শ্রীভূমিতে, আপনি সেই সভায় ছিলেন, সেই সভায় দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাওয়া হলো, আপনারা কেন কোনো আপত্তি করলেন না? একজন গেয়ে চললেন, তার সঙ্গে সহযোগ করলেন কেন? দেখুন ভারতের জাতীয় কংগ্রেস যেখানেই সভা হোক না কেন, প্রথমে বন্দে মাতরম গান দিয়ে শুরু হয় এবং শেষ হয় জাতীয় সঙ্গীত গেয়ে। সেদিন সেবা দলের সভা ছিল, সেখানে সিনিয়র লিডাররা সবাই ছিলেন। সেবা দলের রাজ্যিক চেয়ারম্যান দীপ বায়নজি ছিলেন। যখন সভা শুরু হয়েছে, বন্দে মাতরম দিয়ে শুরু হয়েছে, সভা চলছিল, কোনো অসুবিধা হয়নি। যাকে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে তিনি কোনো এমন কিছু বলেননি। উনি 1978-79 সনে করিমগঞ্জ কলেজের সোশিয়াল সেক্রেটারি ছিলেন, তারপর জিপি প্রেসিডেন্টও ছিলেন, লামাজুয়া ব্লকের লামাজুয়া জিপি, এবং প্রায় 50-60 বছর থেকে সেবা দলের চিফ ছিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের। এবং তিনি প্রজাতন্ত্র দিবস বলুন এবং স্বাধীনতা দিবস বলুন, উনি ফ্ল্যাগ উত্তোলন করেন সেবা দলের তরফ থেকে, যিনি সভাপতি থাকুন না কেন। উনি যখন ভাষণ দিতে উঠে, প্রায় 85 বছর বয়স উনার, ভাষণ যখন দেওয়ার উঠেছেন, রবীন্দ্রনাথের গানের দুটি লাইন গেয়েছেন উনি। যে লাইন দুটি রবীন্দ্রনাথ 1905 সনে গেয়েছেন, এবং তখন অখণ্ড ভারত ছিল, পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত এক ছিল। এই গান যখন রচনা করেছেন রবীন্দ্রনাথ, তখন বাংলাদেশের জন্মই হয়নি। বাংলাদেশের জন্ম হয়েছে 1971 সনে। তাহলে উনি এই গান গেয়ে উনার তো কোনো উনি দেশের কোনো বিরোধিতা করেননি। এই গান রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ গেয়েছেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, শাহাদাত বাবু শুনুন, যে গান আইয়ুব খান ব্যান্ড করে দিয়েছিলেন, সোনার বাংলা, রবীন্দ্রনাথের গান। আপনার ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছেন রবীন্দ্রনাথ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের রাষ্ট্রীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রীলঙ্কার রাষ্ট্রীয় গান লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে বিতর্কই কিসের? দুই লাইন নিয়ে এত বিতর্ক কেন? উনি তো বাজে। এখন আমরা দেখছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বলুন, আর বাঙালি বিদ্বেষ বিজেপিতে চরম ধারণ করেছে। বিভিন্ন ইস্যু থেকে মানুষকে সরাতে এই গান দুটির লাইন নিয়ে বিতর্ক জন্ম দিয়েছেন ওনারা।
বেশ, বিজেপি বিতর্ক সৃষ্টি করছে সেটা আপনি বলতে চাইছেন। বিজেপি নেত্রী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, মিতাদি রয়েছেন। মিতাদি বলছেন যে কবিগুরুর লেখা গান তারা গাইতেই পারেন, কারণ 1905 সালে লেখা হয়েছিল এই গানটি, রবীন্দ্রসঙ্গীত হিসেবে পরিচিতি রাখছে এই বিশেষ গান। কি বলবেন? 1905 এর গান লিখেছে আর আজকে হলো 2025, আর সেই গানটা এখন বাংলাদেশের রাষ্ট্রগীত। উনি একটা জিনিস কনফিউজ হয়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানগুলো রাষ্ট্রগীত হয়েছে আর যেটা একটা রবীন্দ্রসঙ্গীত সেটা আলাদা ব্যাপার, এটা এখনো গান নাই। 1905-এ যদি এটা গানও ছিল, আজকে এটা বাংলাদেশের, যেটা আমাদের একটা অন্য দেশ, তার একটা রাষ্ট্রগীত। তো যদি রাষ্ট্রগীত গেতেই হয় তাহলে জনগণ মন গায়নি কেন সেই সভাতে? আর ওনারা যদি বলছে যে সেই সভাতে ওনাদের আরম্ভ হয়েছে বন্দে মাতরম বা জনগণ দিয়ে, তো একটু দেখার তো ওই ক্লিপিংগুলো। আর আপনি আরেকটা দেখবেন ওনাদের ব্যানারে কিন্তু এখনো করিমগঞ্জ লেখা আছে। শ্রীভূমি কি ভারতবর্ষ, তার মানে নাম থেকে গান পর্যন্ত ওরা পুরো ডাইলুট করতে যাচ্ছে। আর উনি বলছে যে বিধুভূষণ দাস উনি গান গেয়েছে, উনি নাকি এত বছর থেকে গান গায়, উনি জানে না। উনি যদি এত বছর, উনি যদি কংগ্রেসের উনি সিনিয়র লিডার, এত বছর ওনার অভিজ্ঞতা আছে, উনি জানে না কোনটা গান গাওয়া উচিত আর সেই ব্যানারে কি নাম লেখা উচিত। আজকে গভর্নমেন্ট, আজকে শ্রীভূমি আসামের একটা অংশ, যখন গভর্নমেন্ট এখানে নাম দিয়ে গেছে শ্রীভূমি, ব্যানারে করিমগঞ্জ না শ্রীভূমি লিখতে হবে। আর একটা কথা, যদি রবীন্দ্রনাথের গানই গেতে পেরেছে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নামটা দিয়ে গেছে যেটা নাম শ্রীভূমি, সেটাতে দেখতে ওদের আপত্তি কেন হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের গান আজকে ভারতবর্ষ না বাংলাদেশে নিয়ে শ্রীলঙ্কা, এর জন্য গানটা গেতেই পারে। যদি গানটাই গেতে পারে তাহলে জায়গার নামটা শ্রীভূমি কেন দিতে পারেনি? সেই নামটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দিয়ে যাওয়া নাম। এই যে উনারা ব্যানারে করিমগঞ্জ লিখেছে, এখানে যেটা গভর্নমেন্টে শ্রীভূমি দিয়েছে, শ্রীভূমি নামটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দিয়ে যাওয়ার এত অভিজ্ঞতা, এত সিনিয়র লিডার ওখানে ছিল, নামটা ওনারা করিমগঞ্জ রেখেছে, গান যাচ্ছে বাংলাদেশে। এসব কি মন্তব্য? গান আজকে গান গাচ্ছে, কালকে বলবে বাংলাদেশের আমরা পতাকা উঁচিয়ে করব। কারণ ওয়েস্ট বেঙ্গলে দুদিন আগে ধরা পড়েছে, বাংলাদেশের থেকে এসে এখানে বাংলাদেশের পতাকা ওরা ডিস্ট্রিবিউট করছিল। তো আজকে গান দিয়ে আরম্ভ করবে, কালকে ওরা পতাকা নিবে, পরশুদিন বলবে আমরা বাংলাদেশি আনবো। আরেকটাই প্রশ্ন থাকবে, ওরা কি সত্যিকারে এখানে ভারতীয়? যদি ভারতীয় হয় জনগণ গানটা গান গিয়ে দেখা। 85 বছর, আপনারা এভাবে বললে হবে না তো। উনার বয়স আপনারা করে দেখান, আপনাদের যে কাজগুলি করছেন, আপনাদের সবাইতে ওখানে বহু নবপ্রজন্ম আছে, সেই নবপ্রজন্ম কি শিখছে? আপনারা কি শিখাচ্ছেন? রাজনীতির জন্য আপনারা কি শিখাচ্ছেন? আর আপনারা বলছেন এটা একটা রবীন্দ্রসঙ্গীত। এটা রবীন্দ্রসঙ্গীত না, এটা হলো একটা রাষ্ট্রগীত। আমরা গান গাইতে পারবো না, রাষ্ট্রগীত হয়ে গেছে। সেই জন্য আপনারা ডাইলুট করবেন না, যেটা ভুল করেছেন সেটা অ্যাপোলোজাইজ করা উচিত। আজকে কংগ্রেসে অ্যাপোলোজাইজ করা উচিত যে ওনাদের একটা বড় ভুল হয়েছে। শ্রীভূমি বাংলাদেশের অংশ না, শ্রীভূমি আসামের একটা ডিস্ট্রিক্ট, শ্রীভূমি ভারতবর্ষের অংশ, সেখানে খালি জনগণের বন্দে মাতরমই গান গাবেন। আজকে আপনি বলছেন যদি গিয়েছেন দেখিয়ে দেন সেই সভাতে যদি জনগণ গান গেয়েছে বা বন্দে মাতরম, তাহলে দেখিয়ে দেন। কারণ কংগ্রেস এটা করে না, এটা হলো কংগ্রেসের দুর্নীতি। এটা ওখানে ওই সভাতে অনেক নবপ্রজন্ম আছে, সেই নবপ্রজন্মকে কংগ্রেসে শিখিয়ে দিচ্ছে যে বাংলা অ্যাকসেপ্টেন্স টু বাংলাদেশের রাষ্ট্রনীতি করবেন না, রাজনীতির জন্য রাজনীতি করুন। আপনারা পলিটিক্স করবেন না, আপনারা পলিটিক্স করবেন না। যেটা ভুল করেছেন এটা জানান। কেন ওখানে গান গাবে? দুটো লাইন গেয়েছেন আপনি, আপনারা পলিটিক্স করছেন। আমার সোনার বাংলা, জয় বাংলা, জয় বাংলা, এটা বাংলাদেশের গান। সেই গান ইউনিস সরকার, এখনের ইউনিস সরকার এবং জামায়াতে ইসলামী জাতীয় সঙ্গীত থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় সঙ্গীত থেকে সরানোর জন্য চক্রান্ত করছে। সেটা ওদের ব্যাপার। আপনারা কেন গান গাবেন? আর আপনারা যদি গান গাবেন তাহলে আপনারা কেন ভারতবর্ষর রাষ্ট্রগীত গান গাইনি? সেই সভাতে
ভারতবর্ষ রাষ্ট্রগীত গান গাওয়া হয়নি, সেই সভাতে কিন্তু ভারতের রাষ্ট্রগীত গান গাওয়া হয়নি। আপনাদের ভারতবর্ষের রাষ্ট্রগীত বা আসামেরই জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয়েছে। আসামেরই আজকে দেখেন যখন জুবিন গেছে, আজকে জুবিন অনুরাগী সবাই কিন্তু কোনো একটা প্রোগ্রাম করছে, অন্য কিছু বাদ দেন জুবিনের গান দিয়েও আরম্ভ করছে। আজকে জুবিনের গান দিয়েও আরম্ভ করছে। ওনারা তো আপনাদের এত বাংলাদেশের প্রতি এত প্রেম কেন? আপনারা বাংলাদেশের প্রতি এত প্রেম কেন যে বাংলাদেশের গান? যদি রবীন্দ্রনাথ ঠাকুরের গান এই একটাই গান ছিল, এই একটাই গান ছিল, যে আপনারা বাংলাদেশের রাষ্ট্রগীত নিয়ে এসেছেন। আপনি বারবার ভুল করছেন, এটা রবীন্দ্রসঙ্গীত, এটা রবীন্দ্রসঙ্গীত 1905 সনে সৃষ্টি রবীন্দ্রসঙ্গীত কেন গান গাননি? রবীন্দ্রনাথ ঠাকুর কোনো একটা গান গিয়ে যায়নি, রেকর্ড আছে, লিস্ট আছে, কেন গায়নি? কেউই উঠে দাঁড়ায়নি। বেশ, আপনার বুঝতে ভুল হয়েছে, কেউ উঠে দাঁড়ায়নি। একদমই শাহাদাত বাবু, এখানে একটি প্রশ্ন বারবার যেটা উঠে আসছে, এই গানটাকে কেন বেছে নেওয়া হয়েছে? প্রত্যেকের মনে কিন্তু এই মুহূর্তে একটি প্রশ্ন, যে শুধু সোনার বাংলায় কেন, আরো তো অনেক গান আছে রবীন্দ্রনাথের রচিত, এই গানটাই কেন? আর এখানে প্রশ্ন উঠছে, বিধু বাবু বয়স্ক লোক, 1985 অলরেডি একটা বৈঠক করেছে, আর সেই বৈঠকে বাংলাদেশের যেটা ম্যাপ দেখানো হয়েছে, অলরেডি নর্থ ইস্টকে সেখানে বাংলাদেশের একটা পার্ট দেখানো হয়েছে। আমরা আরো কেয়ারফুল থাকা উচিত। সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যেটা এজেন্ডা চলছে, যে নর্থ ইস্টে ওনারা বাংলাদেশে দেখাবে, সেখানে কংগ্রেসে আসামে বসে কংগ্রেসরা বাংলাদেশের রাষ্ট্রগীত গান গাচ্ছে। ওরা কি একটা প্রসেস চলছে? গানের দিকে নিয়ে পতাকা পর্যন্ত ওরা বাংলাদেশের একটা যেন ওভারল্যাপিং ইনফ্লুয়েন্স আনতে যাচ্ছে আসামে। এবং বিধুবাবু দুটা লাইনই গেয়েছেন, দুটো লাইনও কেন, আধা লাইনও কেন, একটা ওয়ার্ডও কেন গান গাবে? কেন গান গাবে? কংগ্রেসের এক্সিকিউটিভ সাধারণ সিঙ্গিং কম্পিটিশন না, এখানে সিঙ্গিং কম্পিটিশন না, এটা গানের কোনো কম্পিটিশন না, এটা আপনাদের এক্সিকিউটিভ কি গাওয়া উচিত, কি গাওয়া না উচিত, সেটা এজেন্ডাতে পুরো থাকে। আমরা এক্সিকিউটিভ মিটিং করি, আমাদের সব এক্সিকিউটিভ মিটিং এ বন্দে মাতরম দিয়ে স্টার্ট হয়, আর জনগণ দিয়ে শেষ হয়। আর কোনো দেশের অন্য কোনো গান সেই এক্সিকিউটিভ মিটিং এ আনা যায় না। তার মানে কি বলা যাচ্ছে কি কংগ্রেস অ্যাকচুয়ালি আমাদেরকে স্বাধীনতার শিক্ষা দেবেন না, বিদ্যা দেবেন না। কংগ্রেসের মিটিং হ্যান্ড ওভার করে দিয়েছে বাংলাদেশে, কারণ কংগ্রেস অন্য পার্টি না যে এক্সিকিউটিভ মিটিং করে। আজকে আমাদের এখানে এজেপিও আছে, আমাদের রাজ্য দলও আছে, আমাদের এজেপিও আছে, বিজেপি আছে। জিজ্ঞেস করেন কোন পার্টির এক্সিকিউটিভ মিটিং, এটা কোন সিঙ্গল কম্পিটিশন না। এক্সিকিউটিভ মিটিং এ একটা অন্য দেশের রাষ্ট্রীয় গান সে এক লাইনেই হোক, ওয়ান ওয়ার্ডে হোক, কেন গান গাবে? বাংলাদেশ বিদেশি হয়ে যাচ্ছে। আজকে আসাম বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দ্রৌপদী ভট্টাচার্য স্বীকার করেছেন যে বিজেপি বাঙালি বিদ্বেষী হয়ে যাচ্ছে। আপনি গানের মধ্যে স্টিক করেন, বাঙালি নেতৃত্ব, আমরাও বাঙালি, আমরা জানি, আমরাও বাঙালি, সেজন্য বলবেন না বিজেপি কি করে যাচ্ছে। স্বার্থের জন্য দল করছেন, আপনারা সেটা সার্টিফিকেট আপনাকে দিতে হবে না, সেটা সার্টিফিকেট আপনাকে দিতে হবে না, সেটা সার্টিফিকেট আপনাকে দিতে হবে না। আমরা যেভাবে এডিকশন করাচ্ছি, আমরা যেভাবে বাংলাদেশের এগেইনস্টে যেটা ইনফিলট্রেশন, আপনাকে দিতে হবে না, ওনাকে বরং থামতে। কারণ উনি একদম রং এখানে এসে বলে যাচ্ছে। উনি বলছে দুটো লাইন গেয়েছে, দুটো লাইনেও কেন, ওয়ান লাইন কেন, একটা ওয়ার্ডও কেন।
আমি শাহাদাত বাবুকে বলবো, একদমই শাহাদাত বাবু যে এখন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, যেখানে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে হাত মিলাচ্ছে ইউনুস, সেভেন সিস্টার্সকে বাংলাদেশের ম্যাপে ঢুকাচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়াটা কি খুবই প্রয়োজন ছিল? জামাতে ইসলামী এই যে গানটি গেয়েছেন, গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা ব্যান করার জন্য উঠে পড়ে লেগেছে। আর বিজেপি চৌধুরী বাবু, আপনি না প্রথমত আপনি আই কন্ট্যাক্টে কথা বলেন, আপনি উপর দিকে তাকিয়ে কেন বলছেন? কারণ আপনি নিজেও জানেন আপনার ভিতরে গিলটি ফিলিংসটা কাজ করছে, আপনিও জানেন যে এটা একটা দেখা দেখি আইন বিরোধী কাজ হয়েছে। একটা শুনুন আপনাদের সিনিয়র লিডার, না আপনাদের দাঁড়ান, শুনুন, শোনার অভ্যাসটা তৈরি করুন। শোনার অভ্যাস নেই কেন? আজকে আপনারা 70 বছর ভারতবর্ষে রাজত্ব করার পরে কেন আজকে বিরোধী দল হিসেবে শুনতে জানেন? কারণ আপনাদের সন্ধ্যার মানসিকতা নেই, আপনারা স্বেচ্ছাচারিতা করে গেছেন সারাটা জীবন। আপনাদের লিডারদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো বুদ্ধিই নেই, সমস্ত গাধা ঘোড়ার দল। না হলে তারা বাংলাদেশের রাষ্ট্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত বলছে, কি করে বলতে পারছেন আপনি এটা? এত বছর রাজনীতি করে, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দলের নই, কিন্তু এত বছর রাজনীতি করে এটা আপনার মাথায় নেই? আগে ওটা ভাবুন যে রাষ্ট্রসঙ্গীত, যে কোনো দেশের রাষ্ট্রসঙ্গীত আর যে কোনো কবির লেখা গানের মধ্যে পার্থক্য রয়েছে। মূর্খের মতো তর্ক করবেন না, মূর্খের মতো তর্ক করলে কি হয় জানেন তো? আপনাদের দলের যে কোনো আদর্শ নেই সেটা পাবলিক জেনে যাচ্ছে, তাই দলের আদর্শটাকে থাকুন। তোমার কাছে আসতে হবে মধুমিতাদি, এই মুহূর্তে যে খবর উঠে আসছে উনি সময় পাস করছেন, উনি নিজেও জানেন, তাই উপর দিকে আপনি শালীনতা ভদ্রতা শিষ্টাচার জানেন না। আমি শালীনতা ভদ্রতা শিষ্টাচার জানলে আপনি এভাবে আমার সামনে মুখে মুখে তর্ক করতেন না। ওমা আপনি কে যে আপনার সঙ্গে তর্ক করব না? আপনি তো এসছেন উল্টোপাল্টা কথা বলার জন্য। উল্টোপাল্টা কথা যদি বলেন আপনাকে কি করুন না? আমাকে বুঝাতে হবে না আপনি আমি কে, আমি কে আপনি বুঝিয়ে নেবেন। নিউজ লাইভে জিজ্ঞেস করবেন আমি কে। আপনি যে আমিও তো, আপনিও এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক। আপনি এসছেন নিউজ লাইভে একটা দলের মুখপাত্র হয়ে কথা বলতে, আমি এসছি এখানে একটা দেশের সাধারণ নাগরিক হিসেবে কথা বলতে। তাই আপনার যে অধিকার, আমারও তাই অধিকার। তাই আপনি কে ওটা আমার জানার দরকার নেই। আপনি কোন দেশের রাজা, আমার কথা আমাকে বলতে দিন, সেটা আমার চোখে দরকার নেই। কথা হচ্ছে একটা দেশের যে কোনো একটা গণতান্ত্রিক দেশের যদি কেউ রাজনীতি করে, সে যেই দলই হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, এজিপি হোক, আমি সব দলের কথা বলছি, তাদের দলের নেতাদের একটা জিনিস জানা উচিত। সেটা কি জানেন তো? যে রাষ্ট্রগান, অন্য দেশের রাষ্ট্রগান গাইতে নেই, আর অন্য দেশের রাষ্ট্রগান গাইতে নেই, এটা যদি না জানেন তাহলে আপনারা কি রাজনীতি করেন? আপনারা সংবিধানকে মানেন না। আমি এটা মেনে নিন, এটা ভুল করেছেন, সেটা মেনে নিন। কারণ অন্য দেশের রাষ্ট্রগানকে রবীন্দ্রসঙ্গীত বলবেন না। একটা কথা মনে রাখবেন, আমরা যারা জেনারেল পাবলিক কিন্তু আমাদের চোখ খোলা আছে, তাহলে কি বাংলাদেশে জনগণ গান গাবে? তাহলে কি বাংলাদেশে এখন জনগণ গান গাবে? তাহলে বাংলাদেশে কি আজকে ওইটা তো রবীন্দ্রসঙ্গীত তাহলে বলতে পারে জনগণ গান গাবে? সেই জনগণ আগে বানানো হয়েছে, তাহলে কি বাংলাদেশে গান গাবে? ওনারা বাংলাদেশে কিরকম বাংলাদেশের রাষ্ট্রগীতি রবীন্দ্রসঙ্গীত সেটা এসে করবে, শেষ করতে উঠেছে, এটা ওনারা বলতে পারে। তাহলে আপনারা যখন ওইটা ওরা বাংলাদেশে উঠিয়ে দিচ্ছে কিন্তু আপনারা রাখতে চাচ্ছেন, তাহলে জনগণ মনটা ওনাদেরকে দিয়ে বলেন, ওনারা গান গাবে ওখানে বাংলাদেশে। শুনুন, আপনাকে একটি কথা বলি, দেখেন এখন আমি বলবো যে এই যে নর্থ ইস্টের উপরে চোখটা, এই সেটা আজকে কংগ্রেসের যেটা মন্তব্য, সেটা কিন্তু মুসলিম লীগের সেম স্ট্র্যাটেজি ছিল। আজকে যখন পার্টিশন হয়, আপনি শুনে নেন, আমি অন্য কথা বলছি, আপনি শুনে নেন, আপনি শোনার একটু আপনার দলের তখন জন্ম হয়নি, ভারতীয় জাতীয় কংগ্রেসের যখন জন্ম হয়েছে আপনার আমি ফ্যাক্টস একজন করে কথা বলুন, কারো কথাই শুনতে পাচ্ছি না, এবং দর্শকরা বোঝার জন্য একটু অসুবিধা হবে, কারণ একজন করে আপনাদের কথাগুলো রাখুন সামনে। দেখেন আমি বলছি নর্থ ইস্টের উপরে চোখ, আজকের দিনের কংগ্রেসের যেটা মন্তব্য সেটা মুসলিম লীগের সেম স্ট্র্যাটেজি আর সেম ওদের মন্তব্য ছিল। আমি বলে যাচ্ছি which facts let him understand। মইনুল হক চৌধুরী নাম জানেন তো? মোহাম্মদ আলী জিন্নার কি ছিল? প্রাইভেট সেক্রেটারি ছিল। পার্টিশনের সময় উনি বলে গেছে যে জিন্নাকে যে আই উইল গিভ আসাম টু ইউ অন আ সিলভার প্ল্যাটার।
I will give Assam to you on a silver platter. সেখানে শেষ হয়নি, যখন আসাম পুরোটা পায়নি বাংলাদেশ, তখন আবার পরে দিয়ে পাকিস্তানের লিডার জুলফিকার আলী ভুট্টো, ওনার একটা বই আছে, সেটার নাম হয়েছে মিথস অফ ইন্ডিপেন্ডেন্স। ওখানে উনি ক্লিয়ার কাট বলে গেছে যে ইট উড বি রং টু থিঙ্ক দ্যাট কাশ্মীর ইজ দ্য অনলি ডিসপিউট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। Pakistan has also its eye on Assam. শুনে নেন, আগে শুনে নেন, তারপরে কথা বলবেন। As important as Kashmir is Assam, and Pakistan has every claim over Assam. সেখানে শেষ হয়নি, তারপরে বাংলাদেশ যখন পাকিস্তান থেকে, ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, তখনই বাংলাদেশে প্রাইম মিনিস্টার শেখ মুজিবুর রহমান, আপনি শুনে নেন, শেখ মুজিবুর রহমান নিজে ওনার নিজের বইতে ইস্ট পাকিস্তান, একটু শুনে নেন দাদা, একটু শুনে নেন, ওনার নিজের বইতে ইস্ট পাকিস্তান ইজ পপুলেশন এন্ড ইকোনমিক্সে লিখে গেছে, খালি বলেনি যে ইস্টার্ন পাকিস্তানের সাফিসিয়েন্ট ল্যান্ড নেই, আর সেটা আসামের খুব ভালো ল্যান্ড আছে, রিচ ইন মিনারেল রিসোর্সেস, রিচ ইন ফরেস্ট, রিচ ইন অয়েল, রিচ ইন কোল, আর সেজন্য ইস্টার্ন পাকিস্তান মাস্ট ইনক্লুড আসাম, শুনে নেন, মাস্ট ইনক্লুড আসাম টু বি ফাইন্যান্সিয়ালি অ্যান্ড ইকোনমিক্যালি স্ট্রং। এটা হলো বাংলাদেশের এজেন্ডার মন্তব্য। এটা মুসলিম লীগ থেকে আজকে কংগ্রেস পর্যন্ত এসেছে, কারণ এখানে যখন একটা গান থেকে, আমি বলছি আজকে গান গাচ্ছে, কাল আজকে শ্রীভূমি লিখতে পারছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেতে পারছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নামটা দিয়ে যাওয়া সেটা ওনারা শ্রীভূমি ব্যানারে লিখতে পারছে না, বলছে সব সিনিয়র, ওখানে সিনিয়র কংগ্রেস লিডার, ওনারা এতখানিও জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এই করিমগঞ্জ জায়গাতে গেছিল, নাম দিয়েছে। এখন সেটা মুসলিম লীগের থট প্রসেস যে আসামের চোখ আছে, আর মনে হচ্ছে এখন আসামে কংগ্রেসে বসে বাংলাদেশের এজেন্ডা কংগ্রেস চালাচ্ছে। আমাকে বলতে দেবেন না, আপনি বলবেন। বেশ, এবার বলুন। বাংলাদেশের এজেন্ডা কংগ্রেস চালাচ্ছে। না শুনুন, আমি উনাকে থামান, আমি বলছি, না হলে আমি বলবো না। বলুন, এখন বলুন, উনি থেমেছেন। বর্তমান ইউনূস এবং জামাত সরকার এই রাষ্ট্রসঙ্গীত বাংলাদেশের ব্যান করতে ওরা ভালোবাসে না এই সঙ্গীতকে। 1905 সনে রবীন্দ্রনাথ লিখেছেন এই গান, তখন বাংলাদেশের জন্মই হয়। বিধুবাবু আবেগিক হয়ে দুটো লাইন বলেছেন। কেউ রাষ্ট্রীয় সঙ্গীত যে কোনো দেশেরই হোক দাঁড়িয়ে যে সম্মান করা হয় সে কেউ করেনি। গান রবীন্দ্রসঙ্গীতের গান গেয়েছেন উনি, আজকে বসে বসে গান গাবেন, কালকে আপনারাই অর্ডার দেবেন, দাঁড়িয়ে যান, সবাইকে বলবেন, এটা তো আপনাদের, এইটা হলো আপনাদের এজেন্ডা, সেইভাবে আপনারা চলেন। প্রথম আপনি ইন্ট্রোডিউস করছেন গানটা নবপ্রজন্মকে, তারপরে কালকে বলবেন দাঁড়িয়ে যান, পরশুদিন বলবেন আমরা বাংলাদেশের ফ্ল্যাগ করেছি, সঙ্গে সবাই ফ্ল্যাগটা হোল্ড করেন। আই থিংক আমাদের সিএম ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা একদম রাইট স্টেপ নিয়েছে যে উনি বলছে এটা করা ইনভেস্টিগেট করা উচিত, আর আমরাও দাবি করব এইগুলো মানুষ যেখানে বসেছে তারা কি সত্যিকারে ভারতীয় না তারা বাংলাদেশী, তারা কি সত্যিকারে ভারতীয় না বাংলাদেশী? আপনি সেই কথা রিপিট করবেন না। শাহাদাত বাবুর কাছে যাব একদম। শাহাদাত বাবু, ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে বলে দিয়েছেন কালকে সাংবাদিক সম্মেলনে যে শ্রীভূমির কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে দায়ের হবে রাষ্ট্রদ্রোহের মামলা। বুঝতে পারছেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন আমরা দেখেছি। আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট কাজ করছে, আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট তা দেখছে কিভাবে কি করা যায়, তার সব কিছু খতিয়ে দেখছে, এবং লিগ্যাল ডিপার্টমেন্টের কি করছে না করছে আমি তো আপনাদেরকে বলতে পারবো না। আমরা বেশ আমি আমাদের সঙ্গে আইনজীবী রয়েছেন মধুমিতাদির কাছে যাব। মধুমিতাদি, মুখ্যমন্ত্রী একেবারে বলে দিয়েছেন কালকে যে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হবে যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত, এবং যেভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে যেসব কংগ্রেস কর্মীরা, তাদের বিরুদ্ধে অ্যাকশন না হবে। আইনি বিষয়টাকে কিভাবে দেখছেন? না, আমি একটু আইনি বিষয়টা জেনে নিই। শাহাদাত বাবু একটু থামবো, আমি আইনি বিষয়টা পরে করবেন, আইনি বিষয়টা আমি একটু জেনে নিই, একটু আইনি বিষয়টা জেনে নিই, কারণ মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, তো আপনাদেরও জানা উচিত ঠিক আইনি বিষয়টা কিভাবে এগোবে বা কি হতে চলেছে। এই বিষয়ে মধুমিতাদির কাছে যাব, উনি আইনজীবী আমার সঙ্গে রয়েছেন। এই ব্যাপারে আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই। দেখো, যে আমাদের যে রাষ্ট্রদ্রোহ শব্দটা, এই শব্দটার মধ্যে অনেক কিছু আছে। এই শব্দটা মাত্র 4টে অক্ষরে, কিন্তু তার ভিতরে বিশাল কিছু রয়েছে। সেই রাষ্ট্রদ্রোহ শব্দটাতে
একটা সাধারণ পাবলিকও আমি নিজে এটা দেখেছি, বিভিন্ন জায়গায় জাজমেন্ট করতে গিয়ে বসে দেখেছি যে মঞ্চে একটা শিশুও যদি নাচ করতে গিয়ে ফ্ল্যাগটাকে যদি আমাদের একটু উল্টোপাল্টাভাবে ধরছে, আমরা সেখানেই তাদেরকে বলছি যে করবে না, কারণ এটা আমাদের জাতীয় পতাকা, আমাদের সম্মানের ব্যাপার। সেক্ষেত্রে একটা সিনিয়র, মানে কংগ্রেস হচ্ছে সিনিয়র মোস্ট পলিটিক্যাল পার্টি অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার সবচেয়ে পুরনো পলিটিক্যাল পার্টি, যাদের মধ্যে অসংখ্য মানে অভিজ্ঞতা সম্পন্ন লিডার রয়েছেন, তারা যদি বলেন, এবং চৌধুরী বাবু একটা কথা বললেন যে 85 বছর বয়স ভদ্রলোকের, উনি যথেষ্ট নাকি অনেকবার পতাকা তুলেছেন, অনেক অভিজ্ঞতা আছে, তো সেই মানুষগুলো যদি রবীন্দ্রসঙ্গীত কি জিনিস আর একটা দেশের রাষ্ট্রগান কি জিনিস এটা না বোঝে, তাহলে মানে মনে হয় আর কি যে হয় ওরা ইচ্ছে করে করছে, আর না হলে কংগ্রেসে আমরা ধরেই নেব, এটা ধরছি সাধারণ পাবলিক হিসেবে, যে ওদের নেতাদের মধ্যে কোনো বোধবুদ্ধি নেই, কোনো জ্ঞান নেই, এটা আমরা ধরে নিচ্ছি। কিন্তু এটা তো ধরলে হবে না, যেহেতু তারা রাজনীতি করছে, আমরা জানি যে তারা যথেষ্ট অভিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, তো তারা কি করে এটা করতে পারে? এটা করা মানেই আমাদের ভারতীয় সংবিধানের যে সার্বভৌমত্বতা, সেই সার্বভৌমত্বতাটাকে অস্বীকার করা প্রথমত। দ্বিতীয়ত, আমার রাষ্ট্রের যখন আমি একটা স্বতন্ত্র দেশ, স্বাধীন দেশ, আমার একটা নিজস্ব রাষ্ট্রগান থাকতে আমি যদি গাইছি, একজন নেতা ভুল করে শুরু করলো, ওখানে নিশ্চয়ই আরো 50 জন উপস্থিত ছিল, তাদের উচিত ছিল সেখানে বাধা দিয়ে স্টপ করে দুঃখিত বলে নতুন করে শুরু করা। একটা মানুষ ভুল করেছে, সেটা ওরা করেনি। তারপরেও তাদের কি কাজ ছিল যে হয়ে গেছে, ভুলটা মানলাম, আমি ভুল বশতই করেছি, তারা প্রেস কনফারেন্স করে তারা বলতে পারতো যে আমরা যে এই গানটা করেছি এটা আমরা ভুলবশত করিনি, আমরা এটাকে রবীন্দ্রসঙ্গীত হিসেবে গেয়েছি, বাংলাদেশের এসব তো কিছুই করেনি তারা। উল্টে আজ পর্যন্ত এই চ্যানেলে এখন দেখতে পাচ্ছি যে তারা রীতিমতো তর্ক করছে। তাই মাননীয় চিফ মিনিস্টার যে ডিসিশনটা নিয়েছেন, একদম পারফেক্ট ডিসিশন। কিভাবে এগোবে আইনি প্রক্রিয়াটা, ঠিক কিভাবে এগোবে? আমাদের ভারতীয় ন্যায় সংহিতার 150 ধারা অনুযায়ী এদের এগেইনস্টে এফআইআর করা হবে, রাষ্ট্রদ্রোহের এফআইআর করার পরে প্রত্যেকে অ্যারেস্ট হবে, এদের যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। আচ্ছা, এবং যাবজ্জীবন কারাদণ্ড হওয়াটাই উচিত, কারণ যেই লোক, আমার ব্যক্তিগত একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, এটা শাহজাদ চৌধুরী কেন, বরাক ভ্যালির অন্যান্যরাও যদি শুনছে তাদেরও শুনিয়ে বলছি, আমি একটা সময়ে ইউনিসেফের এসবিসিসি কনসালটেন্ট হিসেবে এনআরএচএমে বসতাম, তা আমাকে যেতে হতো বিভিন্ন ব্লকে এবং আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টের ব্লকে। আমি যখন ইয়েতে গেছি, বরাক ভ্যালিতে গেছি, আমাকে ওখানকার 2-4 জন জেনারেল পাবলিক প্রশ্ন করেছে, আপনি কই থেকে আইছেন, তাদের ল্যাঙ্গুয়েজে তারা জিজ্ঞেস করছে তুমি কোত্থেকে এসছো। যখন আমি তাদের বলছি আমি গুয়াহাটি থেকে এসেছি, অলমোস্ট অল দেম দে রিপ্লাইড ভেরি, আই ওয়াজ রিয়েলি শকড, দে রিপ্লাইড ইন দ্য ওয়ে, ও আপনি আসাম থেকে আইছেন, দ্যাট মিনস ওরা আসামের বাইরে, ওরা আসামের বাইরের পিপল। এবং উনি শাহজাদ চৌধুরী বাবু নিজেও জানেন যে আজকে উনি একটা দলকে রিপ্রেজেন্ট করছেন বলে বাধ্য হয়ে চ্যানেলে এসে উনি অনেক কিছু বলছেন, উনিও জানেন এটা অন্যায় করেছেন। আর ওদের দলনেতা, আসামের যে মানে মুখ্যমন্ত্রী পদের মানে দাবিদার গৌরব গগৈ, ওনার তো উচিত ছিল এই ম্যাটারটা নিয়ে অনেক আগে কনফিউশনটা ক্লিয়ার করে। একদমই, আমি একটু থামাবো আপনাকে মধুমিতা দি। গৌরব গগৈ ঠিক কি বলেছেন এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে, সেটা একটু রাখবো নিউজ লাইভ বাংলার সামনে আজকে আরো একবার। কবিতা রবীন্দ্রনাথ ঠাকুৰৰ কবিতা, যি কবিতা বাঙালী মানুহৰ আবেগ, বাঙালী মানুহক সেই সময়ত ব্ৰিটিছৰ বিৰুদ্ধে আন্দোলন কৰিবলৈ সাহস দিলে, সেই কবিতাটো সেই সময়ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরে সৃষ্টি করিলেন। আমরা শোনালাম গৌরব গগৈর মন্তব্য। মিতাদি কিছু একটা বলতে চাইছেন। প্রথমেই তো দেখেন গৌরব গগৈ কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, উনি গীত সঙ্গীত আর কবিতার মাঝখানে, তার মানে উনি কোনো ডিফারেন্স জানেই না। হয়তো উনি, কেন আমরা জানি যে কংগ্রেসের এটা মন্তব্য নাই, রবীন্দ্রনাথ ঠাকুরকে ওরা কোনো মানে ইসে করে না, কোনো রেসপেক্ট করে সেটা কোনো তা না। সেজন্যই গৌরব গগৈ আজকে কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট, উনি ইনস্টেড অফ অ্যাপোলোজাইজ করা যে হ্যাঁ ঠিক আছে এক্সিকিউটিভ মিটিং একটা ভুল হয়ে গেছে, সেটার এগেইনস্টে আমি ক্ষমা চাচ্ছি, সেটা না বলে উনি বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা। আজকে আমরা জানতাম যে গৌরব গগৈ ভালো করে অ্যাসামিস পড়তে জানে না বা বুঝতে পারে না, কারণ উনি রই রই বিনালেকে রই রই বিনালয় বলে, সুধাকান্ত বলে, উনি অ্যাসামিসটা ভালো জানেন, উনি ইংলিশ খুব ভালো জানে, উনি বাংলাও জানে না, এখন আমরা বুঝতে পারলাম। তাহলে তো কংগ্রেসে বরাক ভ্যালি থেকে লাভই নেই।
উনি যদি বাংলাও জানে না, উনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের এটা একটা, আপনি নিজেই বলছেন যে আমি একটু বলার সুযোগ করে দিচ্ছি, শাহাদাত বাবু সঙ্গীত কবিতা সেটাও যদি উনি না জানে তো উনি কি বুঝতে পারছেন? উনি একদমই শাহাদাত বাবু গানকে কবিতা বলছেন এবং অদ্ভুতভাবে যুক্তি দিচ্ছেন গৌরব বাবু। আমি বলি, হ্যাঁ বলুন। প্রথমে আমি বলছি যে সভা শুরু হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের বন্দে মাতরম দিয়ে, যে কোনো সভা। আপনি একই বিষয় বারবার বলছেন শাহাদাত বাবু, আমি গৌরব বাবু সম্পর্কে একদম এই বিষয়টা আমরা দুবার শুনে নিয়েছি। আমি আসছি যখন কাল সাংবাদিক সম্মেলন হয়েছে, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি বর্ষিয়ান নেতা আমাদের শতুরায়জি সাংবাদিক সম্মেলন করেছেন, দেখেন আমি একটা কথা বলেছেন, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কথা আপনি পয়েন্টে আসুন। এই যে সবার ভিডিওটা করেছে এটা তো উনারাই দিয়েছে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি দেখে নেন, এই যে সবার আপনারা ভিডিওটা দেখাচ্ছেন সেটা তো কংগ্রেসই দেখিয়েছে না, তার মানে কংগ্রেসে চাচ্ছে যে বাংলাদেশে রাষ্ট্রীয় সঙ্গীত সবাই শুনুক, সবাই জানুক। একদম আমার এখানে শাহাদাত বাবুর কাছে সবাই জানুক, সবাই একদমই মিতাদি, আমি একটা প্রশ্ন, শাহাদাত বাবু এই যে ভিডিওটা প্রকাশ পেল কি করে? আপনাদেরই কেউ নিশ্চয়ই ভিডিওটা সামনে এনেছে, কারণ কংগ্রেসের মিটিং ছিল, আপনাদেরই কেউ যে এই সামনে এনেছে ভিডিওটা। প্রেসের মানুষ এখানে ছিল, আমাদের কোন সভা সমিতিতে প্রেস নট অ্যালাউড নয়, আমাদের সব সময় সব মুক্ত না, কোনো এক্সিকিউটিভ মিটিং এ প্রেস থাকে না, এটা উনি ভুল বলছেন। না আপনি কিভাবে বলবেন আমাদের এখানে প্রেস আছে কিনা নাই? গুয়াহাটি থেকে আমি বলছি এখানে প্রেস ছিল, তাহলে আপনি এমন করে বলছেন যে প্রেস ছিল আর প্রেসে এই ভিডিওটা করেছে, তাহলে আপনারা প্রেসকে বাধা দেননি কেন যেটা ক্যাপচার করবেন না? আপনারা প্রেসকে বাধা দেননি কেন? আর আপনারা এটা সার্কুলেট করেছেন তাতে যেন আসামের মানুষরা সবাই ইউজড হয়ে যায় যে এটা হলো বাংলাদেশের, এটা অ্যাকসেপ্টেন্স একটা আছে। এটাতে ভীষণ বড় একটা এজেন্ডা আছে, সেই এজেন্ডা থেকে পুরোপুরি ইনভেস্টিগেট করা উচিত। আমি একটু চৌধুরী বাবু ঠিক আছে, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় সাংসদ একটু শুনুন একটু শুনুন কি বলছি। আমি মেনে নিলাম আপনার কথাটা যে ঠিক আছে। দেখুন আমি কিন্তু কোনো রাজনীতি করি না, আমি আম জনতা হিসাবে আপনাকে একটা প্রশ্ন করছি, আসামের নাগরিক হিসেবে, যে মানছি মিতাদি যা বলছে আপনি যা বলছেন সব ঠিক। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বললেন ওখানে প্রেস ছিল, আপনারা তো সবাই যৎকিঞ্চিত রাজনীতি করেন, তো প্রেস যখন ছিল, যখন আপনারা দেখলেন যে একটা মিস্টেক হয়ে গেছে, তারপরেও আপনারা প্রেসকে না আমরা ভুল করিনি তার মানেটা কি? তার মানে ধরে নিতেই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রগীত আমাদের এখানে প্রচার করছে, তার মানে বিজেপি যেটা বলছে এটা আমরা মেনে নিলাম, যে আপনারা ইচ্ছাকৃতভাবে এটাকে প্রচার করছেন কেন? বেশ আমরা আলোচনা যাব, আবার আলোচনা যাব। আমি এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। প্রচার করছেন আপনারা, এটা আপনাদের অন্যায় হয়েছে, কিন্তু ক্ষমা না চেয়ে আপনারা এটাকে পাবলিসিটি করছেন, একদমই, কারণ যাতে অন্যান্য মানুষদেরকে আপনারা দলে টানতে পারেন। আপনারা ইন্টেনশনালি জানবুঝ করে করছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, বর্তমানে মানুষ না অনেক সচেতন, তাই তো 70 বছর থাকার পর আপনাদের তাড়িয়ে দিতে একবারও চিন্তা করেনি। যতই আপনারা চেষ্টা করুন, আপনাদের পাগল ছাগল নেতা দিয়ে শেষ করে দিয়েছেন। আপনারা কিছু আগে ইতিহাসকে জানুন, ইতিহাসকে জানুন, না জেনে তর্ক করবেন না। বেশ ব্রেক নিয়ে নেব একটা। শ্রীভূমিতে কংগ্রেসের সভায়, কংগ্রেসের যে সেবা দলের সভা ছিল, সেখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে আমার সোনার বাংলা। সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে, বিতর্কে একেবারে চরমে রাজ্য রাজনীতিতে। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে শাসক বিরোধী দলের নেতা নেত্রীরা রয়েছেন, আইনজীবী রয়েছেন, কথা বলছি, আমরা আলোচনা করছি। তবে এই মুহূর্তে আরো একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে, এর আগেও এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে শ্রীভূমির নাম নিয়ে কিন্তু কংগ্রেসের আগাগোড়ায় একটা আপত্তি রয়েছে। আমি শাহাদাত বাবুর কাছে যাব। শাহাদাত বাবু, আপনাদের এই শ্রীভূমি নামে কেন আপত্তি? কারণ এই শ্রীভূমি নামটা কিন্তু রবীন্দ্রনাথেরই দেওয়া। এটা দেওয়া ঠিক আছে, কিন্তু ঘটনা হলো ঠিক নেই। আপনারা তো সব সময় আপত্তি করে আসছেন। কোনো আন্দোলন হয়নি, কোনো জনমত গঠন হয়নি, হঠাৎ করেই
বিকেলেই শুনলাম যে করিমগঞ্জের নাম পরিবর্তন হয়ে শ্রীভূমি নাম হয়ে গেছে। একটা নাম পরিবর্তন হওয়ার আগে নাগরিক সভা হয়, জনমত গঠন করা হয়, যে কোনো ইস্যুতেই জনমত গঠন করে নাগরিক সভা করে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এখানে কোনো সিদ্ধান্ত না নিয়েই হঠকারীভাবে তুগলকি কাণ্ড ঘটিয়ে ঘোষণা করে দেওয়া হলো শ্রীভূমি, করিমগঞ্জের নাম বদলে দেওয়া হলো শ্রীভূমি। আমাদের শ্রীভূমি বলতে কোনো আপত্তি নেই, কিন্তু যেভাবে নাম পরিবর্তন করা হয়েছে সেখানেই আমাদের আপত্তি। মানে কিভাবে একটু যদি বলেন, ব্যাখ্যা যদি করেন। এভাবে হয় না। আচ্ছা, কোনো জায়গার নাম বদল এভাবে হয় না। কোনো জায়গা কারোর নাম পরিবর্তন করতে হলেও এফিডেভিট লাগে। তো এটা সবারই জানা যে হঠকারী সিদ্ধান্ত নিলে সবাই মানবে না, যেটা আমরা মানি। বেশ, আমি মিতাদির কাছে যাব। উনি বলছেন হঠকারী সিদ্ধান্ত। ওনাকে জিজ্ঞেস করেন শ্রীভূমি নামটার মিনিংটা উনি জানে? শাহাদাত বাবু, শ্রীভূমি শব্দের অর্থ? দেখুন, শ্রীহট্ট জেলায় যদি রবীন্দ্রনাথ যখন শ্রীভূমি নামের অর্থটা, খালি অর্থটা, এক্সপ্লেনেশন চাই না, খালি নামটা। তখন শ্রীভূমি নামের অর্থটা জায়গা দেখে খালি অর্থটা, শ্রীভূমি বলেছিলেন, অন্য কিছু না। অর্থটা কে বলে গেছে? শ্রীভূমি নামটা কে দিয়ে গেছে? শ্রীমঙ্গল আছে, শ্রীগৌরী আছে, কালীগঞ্জ আছে। খালি শ্রীভূমি নামটা কে দিয়ে গেছে? নামটা কে দিয়ে গেছে? শ্রীভূমি নামটা কে দিয়ে গেছিল? কবে দিয়ে গেছিল? আপনি তো আমাকে এভাবে প্রশ্ন করার কথা নয়। ঠিক আছে, শুনুন আমি কি বলছি। ঠিক আছে, শুনে নেন। আপনার বলা হয়েছে শ্রীভূমির নাম হলো, শ্রীভূমি কে দিয়ে গেছে 100 বছর আসে। শুনে নেন, এখন শুনে নেন, শুনে নেন, শুনে নেন, শুনে নেন, আমি বলছি আপনাকে, শুনে নেন, শুনে নেন। আপনি যখন বলছে আপনাদের সঙ্গে কোনো বৈঠক হয়নি, শ্রীভূমি নাম করিমগঞ্জে আমাদের, করিমগঞ্জ শ্রীভূমি নামে আমাদের আপত্তি কেন, আমি সেটা বলেছি। হ্যাঁ, ঠিক আছে, এখন আমি বলছি আপনাদের আপত্তি কেন হয়েছে আমি বলবো। আপনাদের আপত্তি কেন হয়েছে বলেছে, কারণ শ্রীভূমি নামটা 100 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে গেছিল। আর শুনে নেন, একটু শুনে নেন, একটু শুনে নেন দাদা, একটু শুনে নেন, একটু শোনার পেশেন্সটা রাখেন, না হলে এত মিনিংফুল ডিসকাশন এইভাবে হয় না, কোনো মিনিংফুল ডিসকাশন করা যাবে না। শাহাদাত হয়ে গেলে শাহাদাত বাবু, আমরা এখন এই মুহূর্তে অন্য বিষয় আলোচনা করছি। করিমগঞ্জের নাম যে শ্রীভূমি করা হয়েছে, তাতে যে আপনাদের দলের আপত্তি যে আছে তার ব্যাখ্যা দিচ্ছেন, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। এবার মিতাদি ঠিক শ্রীভূমির নামকরণ নিয়ে কিছু বলতে চাইছেন, একটু শুনে নিন, তারপরে আপনিও বলার সুযোগ পাবেন। দেখেন, শ্রীভূমি নামটা রবীন্দ্রনাথ ঠাকুর 100 বছর আগে দিয়ে গেছে। কেন দিয়ে গেছে? কারণ এই জায়গাটাতে যখন উনি পা দিয়েছিল, উনি বলেছে এখানে মা লক্ষ্মী বস করে, মা লক্ষ্মী বস করে। আজকে ওনারা কংগ্রেসরা কেন অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না? কারণ কংগ্রেসের শ্রীভূমিতে যেগুলো মানুষ আছে, মেম্বার আছে, তারা দেখবেন বাংলাদেশের ইসলামিক ধর্মতে কোনো মহিলাদেরকে কোনো দিন ওরা পুজো করে না, রেসপেক্ট করে না। তো ওনারাও জানে শ্রীভূমির মিনিংটা অ্যাকচুয়ালি হলো মা লক্ষ্মীর নাম থেকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে গেছে, সেই জন্য। আর ওনারা বলছে আজকে 2024 নভেম্বরে শ্রীভূমির নামটা দেওয়া হয়েছে, 1 বছর হয়ে চলবে। আজকে 31 অক্টোবর, এত পর্যন্ত দিনে ওনাদের ব্যাকড্রপ ব্যানার বা কোনো মিটিংয়েই ওনারা শ্রীভূমি নামটা নেয়নি। কিন্তু উনি বলছে যে সেটা কিন্তু আমরা এত আমাদেরকে এসে করা না, আমরা ভাবিনি, ব্যানারে যখন দেওয়া হয়েছে ওনারা ভাবেনি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় গীতটা গাওয়ার আগে কিন্তু ওরা ভেবেই করেছে। সেই জন্যই ফার্স্ট অফ অল ওনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রেসপেক্ট করে না, আমি বলে দিচ্ছি। কংগ্রেসে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে রেসপেক্ট করে না, সেই জন্য কংগ্রেসে কোনোদিন নামটা যদি আপনার সঙ্গে ডিসকাশন হয়েছে কিনা আছে সেটা গভর্নমেন্ট ম্যাটার, সেটা গভর্নমেন্টে আনসার করবে। কিন্তু যদি আপনারা সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসেন, আর সত্যি যদি রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটা কেন দিয়েছে আপনাদের জায়গার জন্য, মা লক্ষ্মীর যখন নাম দেওয়া হয়, তার মানে পুরো ভারতবর্ষতে সবচেয়ে ইম্পর্টেন্ট নাম যদি দিয়ে গেছে আজকে শ্রীভূমিকে দিয়ে গেছে, সেটা ওনারা অ্যাকসেপ্ট করতে পারছেন। ওনাদের ব্যানারে আপনারা ক্লিয়ারলি দেখে নেন, ওখানে এখনো করিমগঞ্জ লেখা আছে। কেন আমার শাহাদাত বাবু, শ্রীভূমি নামকরণ হবার পরও কেন? আর
আর আমরা ভারতবর্ষতে জানি যখন আপনার একটা নাম দিয়ে ডাকেন সেই নামের কিন্তু পজিটিভিটি সেই জায়গাতে চলে আসে, সেই জায়গাটা কিন্তু খুব এনরিচ হয়ে যায়। আমরা সবাই জানি, যারাই ভারতবর্ষ যারা সত্যি সনাতনী তারা জানে যে নামের প্রতি ইম্পর্টেন্স আছে। আপনার যদি মা বাবার একটা নাম দিয়েছে সেই নাম দিয়ে আপনাকে ডাকলে আপনার সাকসেস, আপনার প্রসপেরিটি আপনার ভালো হয়, আমরা সবাই জানি। তো রবীন্দ্রনাথ ঠাকুর এটা কোনো গভর্নমেন্ট অফ আসাম বিজেপি নাম দিয়ে যায়নি, নাম বিজেপি দিয়ে যায়নি, নাম আগের কালের থেকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে গেছে। করিমগঞ্জ কংগ্রেস বানিয়েছে উল্টো, তখন তো কেউ সঙ্গে ডিসকাশন করেনি যখন কংগ্রেসের নাম দিয়েছে আমাকে বলতে দিলে আমি বলবো। হ্যাঁ, তো এবার আমি একটু জানেন ওনারা মিটিং এ দেখিয়ে দেন এখানে লেখা আছে করিমগঞ্জ, 1 বছর হয়ে চলছে ওনাদের এতখানি সব সিনিয়র পিপল এক্সিকিউটিভ মিটিং এ, এটা কোনো যুব মোর্চার মিটিং না। আমাকে বলতে দিলে আমি বলবো। এত সিনিয়র মানুষরা ওনারা ব্যানারে সব লিখতে পেরেছে, ডেট সব লিখতে পেরেছে, ওনারা নামটা লিখতে পারেনি, সেই হলো রেসপেক্ট রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। একদমই শাহাদাত বাবু, এই প্রশ্নের উত্তর তো আমিও চাইবো, কারণ শ্রীভূমি নাম হওয়ার পর ব্যানারে কেন করিমগঞ্জ লেখা রয়েছে? কেন আমি কারণ করিমগঞ্জ যেভাবে অবৈধভাবে নাম ঘোষণা করা হয়েছে, সেটা বৈধভাবে যদি করা হতো তাহলে করিমগঞ্জ নাম নিয়ে কোনো আমাদের আপত্তি থাকতো না। 2 নম্বর, উনার কাছ থেকে শিখতে হবে না মহিলাদেরকে কিভাবে ইজ্জত দেওয়া হয়, সম্মান দেওয়া জানা মহিলাকে তো বাদই দেন, আপনার রবীন্দ্রনাথ ঠাকুরকে দেন না, আমি কথা বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে দেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা যখন গাচ্ছেন বললেন যে বিরিয়ানি গান গেল কিনা এমন ভুল করেছে, তাহলে ভুলেই যদি ব্যানারে নামটা শ্রীভূমি দিয়ে দিতে। যে তালিবান মহিলাদেরকে বিভক্ত করে বেত্রাঘাত করে পড়তে দেয় না, ঘর থেকে বাইর করতে দেয় না, সেই তালিবানদেরকে আপনারা প্রতিনিধি দলকে দিল্লিতে লাল কার্পেট দিয়ে আপনারা দিল্লিতে এনেছেন এবং ওদেরকে সম্মান দিয়েছেন। আমরা সেসব করিনি, আমরা তালিবানকে তালিবানই বলেছি। উনি প্রোটোকল জানে না, তালিবানি শাসন ভারত কোন যখন একটা এমবাসি উনি জানে না যে একটা এমবাসি যখন একটা কান্ট্রিতে একটা জায়গা নেয় সেটা আমাদের ল্যান্ড থাকে না। আজকে তালিবান এসে নিজের এমবাসিতে একটা মিটিং করে আপনি তো খুশি হওয়া উচিত যে তালিবান তো পাকিস্তানের এগেইনস্টে করছে, আপনি তো খুশি হওয়া উচিত যে আজকে আমরা 2 মাস আগে যে অপারেশন বিদেশ মন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছে, সেখানে মহিলাদের কেন এত আপত্তি, এত আপত্তি কেন? তালিবান যদি করছে সেটা তালিবানের প্রবলেম, এটা ভারতবর্ষের প্রবলেম না। তো তালিবান একটা এমবাসি ইজ দ্য বেস্ট কান্ট্রিজ এর রাইট। আজকে যদি ভারতবর্ষ আমাদের এমবাসি পাকিস্তানে আমরা যদি কোনো মিটিং করি পাকিস্তান আমাদেরকে পারবেন না ওদের সাংবাদিক সম্মেলনে, উনি রাইট জানেন একটা কান্ট্রি, দ্য এমবাসি ইজ देयर ওন ল্যান্ড। আজকে তালিবানে আফগানিস্তানের এমবাসিতে তালিবানরা এসে মিটিং করতে পারে, সে কোনো ইউএনও সব করতে পারবে না। ভারতবর্ষ বাদ দেন, আর ভারতবর্ষ গভর্নমেন্টই বাদ দেন, ইউএনও স্টপ করতে পারবে না। আপনি খুশি হওয়া উচিত যে আজকে তালিবান পাকিস্তানের এগেইনস্টে এসে করছে, আপনাদের সেটা এখন আপনি শ্রীভূমির নামটা তো বলতে পারেননি, আপনি চলে গেছেন তালিবানে। একদমই শ্রীভূমির নামে একদমই শাহাদাত বাবু আপনি তালিবান প্রসঙ্গে কেন গেলেন? আপনার ব্যানারে চেঞ্জ করেছেন কিনা আজকে দেখিয়ে দেন, সে বাদ দেন। একদমই আমাদের আপনি এখান থেকে সলভ করতে পারবেন না, টেলিভিশনের ম্যাটার আমরা পারবো না। আমরা আসামের বাসী, আমরা আসামকে কেমনে সুন্দর করে দাঁড়া করব, আমরা আসামের নবপ্রজন্মকে কেমনে স্ট্রং করব, শ্রীভূমিকে কেমনে একটা স্ট্রং ডিস্ট্রিক্ট বানিয়ে যে ব্যারিয়ার করবে বাংলাদেশে, সেটার জন্য আপনি একটু ইস্যু করেন, সেটা ভাবেন। আপনি যে বাংলাদেশে যে আপনাদেরই আমাদেরই সবারই যে নর্থ ইস্ট বাংলাদেশের ম্যাপ নিয়েছে, আপনি ওটার আপত্তি জানা করেন। আপনারা যদি এক্সিকিউটিভ মিটিং এ যে এটাও নিয়ে ডিসকাশন করেছে যে আজকে মোহাম্মদ ইউনূস কেমনে করে বাংলাদেশে নর্থ ইস্টের ম্যাপ যেখানে শ্রীভূমিও ইনক্লুডেড বাংলাদেশের অংশ দেখাচ্ছে, সেটাও নিয়ে যদি ওনারা মিটিং করতো তাহলেও আমি ভেবে কংগ্রেসে কিছু তো ভালো কাজ করছে। কি বলছেন শাহাদাত বাবু? একটু শুনতে যাবো। শাহাদাত বাবু, যে প্রশ্নগুলো আপনার সামনে রাখা হয়েছে, আপনি তালিবান প্রসঙ্গে চলে গেলেন, আমাদের সেই প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় নয়। আমি জাস্ট একটা সাধারণ প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে করিমগঞ্জ শব্দে কেন আপনাদের আপত্তি, কেন আজ পর্যন্ত আপনাদের ব্যানারে করিমগঞ্জ নামটা রয়েছে? আপনি সংক্ষেপে বলুন। নাম রাখলেই শুধু শ্রীভূমি নাম রাখলেই শ্রীভূমি হয় না। আচ্ছা,
করিমগঞ্জে হাসপাতালের অবস্থা চেয়ে দেখুন, লিফট বন্ধ, আইসিইউ অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাটের বেহাল অবস্থা, আজকে ওনারা ভুল করে ব্যানারে, আজকে এই হলো কংগ্রেস এসে, আজকে কংগ্রেসে ভুল করে ব্যানারে নাম বদলাতে পারেনি। আজকে কংগ্রেস প্রেসিডেন্ট বলছে একটা রাষ্ট্রীয় গীতকে বলছে একটা কবিতা, আজকে ওনারা বলছে যে বিধুভূষণ দাস ওখানে এমনি গান গেয়ে বেছে, এটা ভুলের পর ভুল করে যাচ্ছে। আপনারা শ্রীভূমি নাম দিয়ে যদি ভুলের পর ভুল করে যাচ্ছে, এটা একটা না আমি শাহাদাত বাবুকে বলবো, আজকে যখন গৌরব গগৈ এটা কভারেজ দিয়েছে, তার মানে গৌরব গগৈ এন অ্যাকমপ্লিশ আর প্রত্যেক এক্সিকিউটিভ মিটিং এ এজেন্ডা রেডি থাকে, সেই এজেন্ডা ইজ ডট টু ডট টাইম টু টাইম কি কি করবে, সেজন্য ওনারা একদমই এটা মিথ্যে কথা বলছে যে উনি দুটো লাইন গান গেয়ে দিয়েছে, এটা না। আর আই থিংক গৌরব গগৈ ইজ ইকুয়ালি এন অ্যাকমপ্লিশ। গৌরব গগৈ জানতো যে এই এক্সিকিউটিভ মিটিং এ এইভাবে এজেন্ডা তৈরি হয়েছে, আর যেখানে বাংলাদেশের এখানে রাষ্ট্রগীত এখানে গান গাওয়া হবে, সেখানে তারপরে ওনারা এটা সার্কুলেট করেছে তাতে যেন পুরো শ্রীভূমিতে মানুষরা একটা অ্যাকসেপ্টেন্স রেডি হয় যে বাংলাদেশের গান এখন শ্রীভূমিতে গান গাওয়া হবে। এটা রবীন্দ্র 1905 সালের রবীন্দ্রনাথ লেখা গান। কিন্তু শাহাদাত বাবু রবীন্দ্র সঙ্গীত প্রচুর রয়েছে, রবীন্দ্র সঙ্গীত এই পার্টিকুলার গানটার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে, সেটা বুঝতে হবে আপনাদের। বাছাই করতে হবে না কোন লাইন আমি আমার গান গাইব, না বাছাইয়ের প্রশ্ন নয়, আপনাদের বাড়ির অনুষ্ঠান ছিল না, আই থিংক আপনাদের যেটা নিউজ লাইফে আজকে যেখানে শাহাদাত আহমেদ চৌধুরী, ওনার নামও কিন্তু শাহাদাত আহমেদ চৌধুরী, আর সেই জন্যই উনি কিন্তু এটার একটা ডিফেন্ড করছে। আই থিংক আমার যখন ইনভেস্টিগেশন হয় তখন শাহাদাত আহমেদ চৌধুরী আজকে নিউজ লাইফে যা যা বলে গেছে সেটাও যেন ইনভেস্টিগেট হয়, কারণ উনিও কি বলতে চাচ্ছে সেটা একটা আজকে আপনাদের নিউজ এই ডিবেটে পুরোপুরি স্পষ্ট হয়ে এসেছে যে ওনারা ডিফেন্ড করতে চাচ্ছেন, ওনারা নাম বদলাবে না, ওনারা করিমগঞ্জ লিখবে, উনি এটা ক্লিয়ার বলে দিয়েছে। গৌরব গগৈ শুনে নেন, গৌরব গগৈ কবিতা বলে এটাকে সার্কুলেট করবে, তার মানে কংগ্রেসের মিটিং বরাকে যেগুলি কংগ্রেসের মিটিং হবে সেখানে তার মানে এখন বাংলাদেশের এক লাইন দু লাইন চার লাইন করে শাহাদাত বাবু আপনি সেদিন সভায় ছিলেন, ঠিক আছে, শ্রীভূমিতে যে আপনাদের যে সেবা দলের সভা ছিল আপনি ছিলেন। এবার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী একেবারে যে তিনি ঘোষণা করেছেন যে সেখানে রাষ্ট্রদ্রোহিতার একটা মামলা দায়ের করা হবে, আপনিও ছিলেন সেখানে, হতে পারে আপনার বিরুদ্ধেও কিন্তু তদন্ত হবে এবং আপনাকেও কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে আপনাকেও জড়ানো হতে পারে। সে জায়গায় দাঁড়িয়ে আজকে যে বক্তব্যগুলো আপনি রাখছেন, এই যে বলছেন যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যেতেই পারে, কিন্তু আমি বারবার বলছি বা আমাদের অনেকেরই প্রশ্ন, বারবার প্রত্যেকে একটা প্রশ্ন করছে, রবীন্দ্রসঙ্গীত প্রচুর আছে কিন্তু পার্টিকুলার এই গানটা এটা আপনাদের বাড়ির অনুষ্ঠানে আপনারা গান নিয়ে আপনাদের নিজের কোনো আপনারা একটা সভায় দলীয় সভায় গাইছেন, সেটার কিন্তু একটা মাপকাঠি রয়েছে। দলীয় সভায় সবাই গায়নি, উনি দুই লাইন বলেছেন। আপনারা এটা এজেন্ডাতে, আমার প্রশ্ন থাকবে এজেন্ডাতে ছিল কেন? কোন এক্সিকিউটিভ মিটিং থাকে, কটার সময় চা দেওয়া হবে, জল দেওয়া হবে, কে কি বক্তব্য রাখবে, এইটা হতেই পারে না। তিনি যখন বলেছেন সবাই জানেন কংগ্রেস আজকের দিনের কোনো গঠন করা পলিটিক্যাল পার্টি না, নতুন করে হয়েছে। কংগ্রেস সবচেয়ে ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটা এক্সিকিউটিভ মিটিং এ ডট বাই ডট এজেন্ডা এসে হয়, আর বিধুভূষণ বসে দাঁড়িয়ে কি বলবে না বলবে সেটারও ডেফিনেশন থাকে। সেজন্য এটার কোনো ডিফেন্সিভ হবে না যে এখানে ওনারা বলে যাচ্ছে না দুটো লাইন গেছে। ওয়াই দুটো লাইন? এই দুটো লাইনই যদি গেতে হয়েছিল তাহলে জনগণমন কেন গান গাননি? কেন গান গাননি? আর তাহলে জুবিনের গান কেন গান গাননি? যদি দুটো লাইনই গান গেতে হয়েছিল তাহলে জুবিনের মায়াবিনী কেন গান গাননি? কেন গান গাননি? আপনারা কি আসামের না নাকি? তার মানে কংগ্রেসে যারা যারা এই সভাতে ছিল তারা ভারতীয় না, এই তো মনে হচ্ছে। তারা বাংলাদেশের তারা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ। কংগ্রেস এখন ওনাদের শ্রীভূমির কমিটিতে পুরো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ঢুকিয়ে ফেলেছে, একদমই পুরো ঢুকিয়ে ফেলেছে। বাংলাদেশের মন্তব্য কথা বলছে। আপনি নিঃশেষ হয়ে গেছেন, আপনারা বিজেপিতে নিঃশেষ হয়ে গেছেন, বাঙালি শেষ।
বাঙালির অবস্থা শেষ। বাঙালিদেরকে রাখার জন্যই আমরা কংগ্রেসকে ওখান থেকে মুক্ত করতে হবে, বাঙালিদেরকে সেফগার্ড করার জন্য। কারণ আমরাও জানি বাংলাদেশে লাভ জিহাদের কেস আপনারা কিভাবে করছেন, আপনারা হিন্দু বাঙালি মেয়েদেরকে মহিলাদেরকে কিভাবে করছেন। আমরা বাঙালিদেরকে রক্ষা করার জন্য আজকে কংগ্রেস আপনারা নিজেরাই দেখেন, ইলেকশনে আপনাদেরকে কিভাবে বাঙালিরাই অন্য প্রশ্ন হয়ে যাচ্ছে। আমি শাহাদাত বাবুকে লাস্ট একটা ছোট্ট প্রশ্ন করবো, হ্যাঁ বা নাতে উত্তর দেবেন, ঠিক আছে? শাহাদাত বাবু লাস্ট একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো, আপনি যেহেতু সেই সভায় ছিলেন, আমি ছোট্ট প্রশ্ন একদম ছোট্টভাবে আপনি উত্তরটা দেবেন। আজকে বলছেন আবেগের মধ্য দিয়ে বিধুবাবু সেই গানটা গেয়ে ফেলেছেন। আমি আপনাকে বলছি, যদি এই জনগণ যদি বাংলাদেশে আবেগ যে ছোটবেলা থেকে আমরা যখনই আমরা ছোটবেলা থেকে জনগণ মনে শিখে এসেছি, আমরা পড়তে আবেগ উনি বলবে কেন, উনি গান কেমনে একদম উনি কি বাংলাদেশ থেকে এসেছে? আমার মনে হচ্ছে আমরা প্রসঙ্গটা থেকে অনেকটা দূরে সরে আমি লাস্ট একটা জিজ্ঞেস করবো প্রশ্ন, যে উত্তরটা আপনি দিতে চাইছেন আবেগিক হয়ে, এই আবেগের প্রশ্নতেই আমি রাখছি যে এই আবেগের বশবর্তী হয়ে কোনো বাংলাদেশি কি জনগণ মন গাইবে কোনো তাদের দলীয় সভায়, হ্যাঁ বা নাতে উত্তর দেবেন। রাইট, গাইবেন? বিধুবাবু উনি বিধুবাবুর মতো অনেক আবেগিক মানুষ আছে বাংলাদেশে। কে কি গাইবে, কে কি পড়বে, কি কি খাবে, কার কাছ থেকে তো শিকার কোনো দরকার নেই আমাদের। আমরা রাষ্ট্রসংগীত হবে, আপনি ভারতবর্ষে শিখবেন না কেন? আমাদের কনস্টিটিউশনে বলে গেছে কি কি আমাদের ডোন্টস আছে, আপনাদের ফান্ডামেন্টাল ডিউটিস কি কি আছে, এটা শিখতে হবে, এটা জানতে হবে। ভারতে থেকে আপনারা বাংলাদেশের রাষ্ট্রগীত আপনাদের এক্সিকিউটিভ মিটিং এ বলতে পারবেন, এটা শিখতে হবে। তার মানে আপনারা আমাদের ভারতবর্ষ কনস্টিটিউশন জানেন না। বেশ, চৌধুরী বাবু একটা কথা শুনুন, আর কিছু করুন না করুন, রাজনীতি করুন, যে কোনো দেশে বিরোধী পক্ষ যেমন রুলিং পার্টি লাগে অপোজিশনের দরকার আছে, রাজনীতি করার জন্য করবেন, দেশকে নিয়ে খেলবেন না, দেশের স্বতন্ত্রতা দেশের স্বাভিমান নিয়ে খেলবেন না। আপনাদের যা ভুল হয়ে গেছে তার জন্য দরকার হলে ভারতীয় নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে যাই করে নেন। একটা লাস্ট ওয়ার্নিং শুনে নেন, শ্রীভূমি লাস্ট ওয়ার্নিং শুনে নেন শাহাদাত বাবু, যে শ্রীভূমি ভারতের অংশ, আসামের ডিস্ট্রিক্ট, শ্রীভূমি বাংলাদেশের অংশ হতে পারবে না, আমরা দেব না। আর এইবার অ্যাকশন হবে। আপনারা যতই চেষ্টা করেন, কংগ্রেসে যতই চেষ্টা করেন, বাংলাদেশে এটা আসতে পারবে না। শাহাদাত বাবু যে এখানে ভারতীয় জনতা পার্টি আছে, শ্রীভূমি বাংলাদেশের পার্টনার হতেই দেব না। আর বাংলাদেশের এই গান কেন, বাংলাদেশের নামও এখানে আসতে পারবেন, এটা ভেবে নেন আর দেখে নেন। বেশ ধন্যবাদ। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় আসার জন্য। সময় একেবারে শেষ। আমরা যে আলোচনা আজ করছিলাম প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কারণ এই মুহূর্তে প্রত্যেকের মনে একটি প্রশ্ন, কেন কংগ্রেসের এই সেবা দলের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হলো। এবং এই মুহূর্তে আমি মিতাদি রয়েছেন, মিতানাথ বরা, এবং আইনজীবী মধুমিতা দিও ছিলেন, এবং ছিলেন কংগ্রেসের তরফ থেকে শাহাদাত আহমেদ চৌধুরী, জেলা কংগ্রেসের মিডিয়া ইনচার্জ। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং সাবকোথা থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।